শুভেচ্ছা, স্বাগত সবাইকে। চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। স্যার, স্বাগত আপনাকে। কেমন আছেন আপনি? ভালো, ধন্যবাদ। স্যার, আপনার বর্ণাঢ্য জীবন, আপনি সরকারের শীর্ষ পর্যায়ের আমলা ছিলেন এবং গত 2 মেয়াদে আপনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু আপনি ভীষণ মেধাবী ছিলেন, বলা যায় ভয়ঙ্কর মেধাবী ছিলেন। আপনি বোর্ডে সেই সময় ফার্স্ট স্ট্যান্ড করেছেন এবং আপনার পড়াশোনার জীবনের গল্পটা আসলে আমরা শুনতে চাই। এত পড়াশোনা তখন কিভাবে করতেন? না, আমার ভয়ঙ্কর কিছু নাই। এই অন্য কিছু করার ছিল না, পড়াশোনা সেই জন্য পড়তাম। তবে আমি যে বন্ধুবান্ধবের সাথে গল্প করিনি, আড্ডা মারিনি, এমনও কিছু নয়। আর যে বন্ধুবান্ধবের সাথে কথা বলা, এইটাও কিন্তু শেখার একটা অংশ। কারণ ও কিছুটা জানে, আমি কিছুটা জানি। আমি কিছু ভুল বললে ও ধরিয়ে দিতে পারে, বা ওর কিছুটা ভুল হলে ও ধরিয়ে দিতে পারে। এবং বিশ্ববিদ্যালয়ে পড়াতে এটা অত্যন্ত কাজে লাগে। স্যার, দারুণ মেধাবী ছিলেন আপনি। দেশের পড়াশোনা শেষ করে বাইরে আপনি উচ্চতর শিক্ষার জন্য হার্ভার্ডে পড়লেন। তারপরেও এই সরকারি চাকরিতে, মানে তখন সিএসপি অফিসার হওয়ার কি এটা কি টার্গেটই ছিল, নাকি এটা কাকতালীয়ভাবে হয়ে গেলেন? না, এরকম কোনো টার্গেট ছিল না। আমি বলবো যে লেখাপড়া শেষে কিছু করতে হবে এবং ব্যবসা বাণিজ্য করার জন্য যে টাকা পয়সা দরকার বা সম্পর্ক গড়ে তোলা দরকার, এরকম কিছু ছিল না। হাল গরুও ছিল না। তো সেই জন্য চাকরি ছিল বোধহয় একমাত্র পথ। তা আমি শুরু করি তো অধ্যাপক হিসাবে। আমি সিদ্ধেশ্বরী নাইট কলেজে পড়িয়েছি, জগন্নাথ কলেজে কিছুদিন ছিলাম, তারপর ঢাকা কলেজে ছিলাম। তারপরে বন্ধুবান্ধব সবাই সিভিল সার্ভিস পরীক্ষা দেয়, আমিও তাদের সাথে মিলে সিভিল সার্ভিস পরীক্ষা দিলাম। তখন কি এখন সিভিল সার্ভিস যেরকম ভীষণ প্রতিযোগিতাপূর্ণ, তখন এরকম ছিল? পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল, আর পরীক্ষা যারা দিতেন এরা বলা যেতে পারে বেশিরভাগই তখনকার দিনে আর্টস এবং সোশ্যাল সায়েন্স যারা পড়তো এখান থেকে আসতো। এখন আমি বলবো যে অনেক বেশি ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। এবং আমার নিজের হিসাব মনে হয় যে মেধাবী কর্মকর্তার সংখ্যা আগের তুলনায় বোধহয় এখন অনেক বেশি। এবং এখন বিজ্ঞান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। তাতে সরকারি কর্মকর্তাদের মধ্যে যে বৈচিত্র্য এসেছে, যে অনেক রকম মেধা এসেছে, এইগুলো আগে ছিল না। আগে মোটামুটিভাবে আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, এগুলো ছাত্র যারা তারাই পরীক্ষা দিতে। জি স্যার, আপনি আমলা ছিলেন এবং তারপরে আবার আপনি মূলত আপনার স্পেশালাইজেশনের জায়গাটা হচ্ছে অর্থনীতির মতো একটা জটিল এবং কঠিন বিষয়। আপনি এনবিআর দেখেছেন, আপনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দেখেছেন। এই জায়গাগুলো দেখতে গিয়ে এবং আপনি যে সময় দেখছেন, আপনার চাকরির শুরুর দিকে আপনি বঙ্গবন্ধুর প্রাইভেট সেক্রেটারিও ছিলেন। আমরা ওই জায়গাটা আসবো, তার আগে একটু মুক্তিযুদ্ধের সময়ের কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা? মুক্তিযুদ্ধের সময় যেটা আমি বলবো সে হলো যে আমাদের দেশের বেশিরভাগ লোকই মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল। তবে মুক্তিযুদ্ধের যে মর্ম এবং মুক্তিযুদ্ধে অস্ত্র নিয়ে সংগ্রাম করা, এটা হয়তো অনেকে বুঝতেন না বা অনেকে তার যোগ্যতা ছিল না। আর একটা আমি বলবো যে মুক্তিযুদ্ধের যেটা দিকটা আমরা অনেক সময় জানি না বা বলি না, সে হলো যারা সামনাসামনি মুক্তিযুদ্ধে আসেনি এরাও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত হন, এবং যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সাথেও এরা একটা যোগাযোগ রাখত। তাদের যে বাইরে থাকার সময় তাদের যে সহায়তা দেওয়া, তাদের যে পরিবারকে দেখা, তাদের পরিবারকে খোঁজখবর দেওয়া, এগুলোর সাথে তারা সম্পৃক্ত থাকতেন। আপনার তখন কি ভূমিকা ছিল বা আপনি কি করতেন? আপনার তখন কেমন বয়স? যারা মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন কিন্তু মুক্তিযুদ্ধে যারা গেলেন তাদের অনেকের পরামর্শে আমরা পরামর্শ গ্রহণ করেছি যে আমরা কি এখন যাব না এখানে থাকব। তখন একটা পরামর্শ ছিল যে দেশের সাথে একটা সংযোগ রাখতে হবে। অতএব আপনারা দেশে থাকেন এবং দেশের সাথে সংযোগ রাখেন এবং আপনাদের কাছ থেকে আমরা যেন খোঁজ খবর পাই।
তা আমি এই দ্বিতীয় ভূমিকার সাথে সম্পৃক্ত ছিলাম। জি স্যার, তারপরে তো দেশ স্বাধীন হলো, আপনি তখন যথারীতি সিভিল সার্ভিসে আছেন এবং আপনি বঙ্গবন্ধুর মতো বিশাল একজন মানুষের পিএস হিসেবে কাজ করার আপনার সুযোগ বা সৌভাগ্য হয়েছে বলতে হবে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এটা তো অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমি বলবো যে আমার সৌভাগ্যটা শুধু সেখানেই শেষ না। আমি বঙ্গবন্ধুর সাথে কাজ করেছি, তারপরে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করছি। এই যে দুজনের সাথে কাজ করা, এর সবচেয়ে বড় যে সন্তোষের জায়গা সে হলো যে বঙ্গবন্ধু তো দেশ স্বাধীন করার পরে দেশ গড়ার চেষ্টা করেছেন, আর আমাদের প্রধানমন্ত্রী দেশকে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার চেষ্টা করছেন। এই যে দুটি উদ্যোগের সাথে সম্পৃক্ত হওয়া, একই মানুষের এবং আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান লোক তাদের সাথে কাজ করছেন, কিন্তু এখানে খুব ছোট ভূমিকা পালন করলেও একটা বড় গৌরবের বিষয়। আমি স্যার বঙ্গবন্ধুর সঙ্গে আপনার কোনো স্মৃতির কথা জানতে চাচ্ছি। ওই সময় উনি অনেক কথা বলতেন, উনি মজা করে বলতেন, আপনার সঙ্গে এরকম কোনো কিছু থাকে? হ্যাঁ, বঙ্গবন্ধুর বৈশিষ্ট্য আমি বলবো যে ওনার ভিতরে কখনো আমি কোনো অহংকার অথবা আমাদের সাথে আচরণে যে আমরা যে সরকারি কর্মকর্তা এবং উনি প্রধানমন্ত্রী, এই পার্থক্যটা কখনো ছিল না। উনি সবসময় স্নেহের চোখে দেখতেন এবং একটি সন্তানকে যেভাবে দেখে সেইভাবেই দেখতেন। যেমন আমি বলবো যে আমরা যদি কখনো দুপুরের সময় ওনার কাছে কোনো কাগজ নিয়ে যেতাম বা কোনো কথা বলতে যেতাম, উনি কী কাজ সেটা আগে জিজ্ঞাসা করতেন না, আগে জিজ্ঞাসা করতেন খেয়েছো কি না। এবং যদি সরাসরি উত্তর না দিতাম যে হ্যাঁ খাবো, খেয়েছি, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম, তখন উনি আর উত্তর শোনার জন্য বলছে আচ্ছা বসো তুমি খাও আমার সাথে। তো এই যে খাও আমার সঙ্গে এবং খাওয়ার সময় নিজে হাতে কিছু তুলে দেওয়া, এগুলো খুব অসাধারণ আচরণ। এবং এটা শুধু বঙ্গবন্ধুর মধ্যে নয়, এটা তার সকল পরিবারের সবার মধ্যে এই মানুষের সাথে কাছে আসার যে বোধ, এই বোধটা তার পরিবারের সবার মধ্যেই ছিল। জি স্যার, আপনি বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এবং ৭১ থেকে ২০১৬ পুরো সময়টাই, মাঝখানে অনেক গ্যাপ ছিল, কিন্তু এই পরিবারের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট আছেন কাজের সূত্রে। সেই সব গল্প আমরা আরও শুনবো, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে চাই, কথা বলবো ডক্টর মশিউর রহমানের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরেকবার। কথা বলছিলাম ডক্টর মশিউর রহমানের সঙ্গে। স্যার, আপনার যে পেশাগত জীবন সেটির কথা শুনছিলাম, এবং আপনি ২০১১ সালে সম্ভবত সরকারি চাকরি থেকে ২০০১ সালে মানে আরও ১৫ বছর আগে সরকারি চাকরি থেকে অবসর নিলেন, কিন্তু আপনি সরকারকে আসলে ছাড়তে পারলেন না শেষ পর্যন্ত, আপনাকে সরকারের সঙ্গে থাকতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, আপনি তো প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এবং যে বিষয়ের আপনি উপদেষ্টা সেটির একটি আলাদা মন্ত্রণালয় আছে, বাংলাদেশের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। একজন মন্ত্রী আছেন, আপনার সিনিয়র কলিগ আবুল মাল আব্দুল মুহিতের মতো, তিনিও সরকারি আমলা ছিলেন। একজন প্রতিমন্ত্রী আছেন, তিনিও আমলা ছিলেন, এবং আপনিও একজন সাবেক আমলা, আপনি অর্থ উপদেষ্টা। অনেকেই বলেন যে মন্ত্রণালয়গুলোর সঙ্গে উপদেষ্টাদের একটা দূরত্ব বা এক ধরনের ভুল বোঝাবুঝি, আপনার মন্ত্রণালয়ের ক্ষেত্রেও কি এটি প্রযোজ্য? না, আমি নিজের জন্য আমার ভূমিকাকে যেভাবে সংজ্ঞায়িত করি সে হলো যে সরকারের যে নির্বাহী ক্ষমতা, সেই নির্বাহী ক্ষমতা মন্ত্রী, মন্ত্রণালয় এবং সর্বোপরি প্রধানমন্ত্রী ব্যবহার করেন। কোনো উপদেষ্টা সরাসরি সেখানে কিছু করার থাকে না। উপদেষ্টা যেটা করতে পারে সে হলো প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে পারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে, কিন্তু আমি প্রধানমন্ত্রী কিছু বলার আগে মন্ত্রী এবং সেই মন্ত্রণালয়ের যে কর্মকর্তা যারা থাকেন তাদের সাথে কথা বলে নেই, যে আমার যদি কোনো দ্বিমত থাকে। মোটামুটিভাবে আমার অভিজ্ঞতা বলতে পারি যে দ্বিমতের সুযোগ এ পর্যন্ত খুব কম হয়েছে।
কিন্তু অন্যদিকে হলো যেটা আমার মনে হয় যে আমাদের প্রশাসনে যে জিনিসটা আমার ধারণা ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সে হলো যে আমাদের যে প্রশাসন এবং রাজনীতি এটা কিন্তু গতানুগতিক রাজনীতি বা প্রশাসন নয়, এটা সামনে চলার রাজনীতি, সামনে চলার প্রশাসন। এখানে আপনার যে প্রশাসনিক কাঠামো বা আমলাতান্ত্রিক কাঠামো বা রাজনৈতিক প্রক্রিয়ার ভিতর থেকে যে জিনিসটা আসে সেটা যথেষ্ট নয়। এর সাথে আপনার যেটা প্রয়োজন হবে সে হলো যে জ্ঞান, কর্মক্ষমতা, কর্মদক্ষতা এটাকে রাজনীতির সাথে মিলিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং রাজনৈতিক যে প্রতিশ্রুতি আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য এবং সেটাকে আরও পরিশীলিত করার জন্য এই জ্ঞানটা ব্যবহার করতে হবে। তো আমাদের প্রশাসনিক সংস্কৃতিতে এবং রাজনৈতিক সংস্কৃতিতে এই জিনিসটা এখনও আসে নাই সম্পূর্ণ। যেমন উদাহরণস্বরূপ আমি বলি যে আমাদের মডেল বলে ধরা যেতে পারে যে ব্রিটিশ পার্লামেন্ট ক্যাবিনেট। ব্রিটিশ পার্লামেন্টে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন দ্বিতীয় মহাযুদ্ধের পরের থেকেই এই উপদেষ্টাদের নিয়োগের শুরু হয়েছে, কারণ ওই সময় থেকে নীতির বড় রকম পরিবর্তন হচ্ছিল। এবং হ্যারল্ড উইলসন যখন প্রধানমন্ত্রী তখন উনি সকল মন্ত্রীকে ক্ষমতা দেন যে বাজেটের সীমা রেখে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে উপদেষ্টা নিতে পারো, প্রফেশনাল অ্যাডভাইজার নিতে পারো। এবং সেই ধারাতে চলতে চলতে যেটা হয়েছে সে হলো যে মার্গারেট থ্যাচারের সময়ে বা তার কিছু আগের থেকে উপদেষ্টার সংখ্যা প্রায় 70-এ পৌঁছেছে ব্রিটিশ গভর্নমেন্টে। ওই 70-এর কম বেশিতে সবসময় কন্টিনিউ করছে। ইউরোপের দিকে যদি এখন তাকান আপনি দেখবেন ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হল অ্যাঞ্জেলা মার্কেল। অ্যাঞ্জেলা মার্কেলের জার্মানির গভর্নমেন্ট আরও কমপ্লিকেটেড, কারণ বিভিন্ন দল সবসময় কোয়ালিশন হয়। কিন্তু চ্যান্সেলর অফিসে প্রায় 500 উপদেষ্টা কাজ করেন যারা কেউই সরকারি চাকরির থেকে আসেন না। দু একজন হয়তো আমার মতো দু একজন আসে, কিন্তু বেশিরভাগই আসে প্রফেশনালসেরা আসে। সেই জন্য আমার মনে হয় যে যে মানে আমরা যতই বিশ্বের সাথে মিশে যাচ্ছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি তখন এই জ্ঞান, বিজ্ঞান ইত্যাদির ব্যবহার বাড়বে। স্যার, একটা বিষয় হচ্ছে যে আপনি অর্থ উপদেষ্টা থাকাকালীন সময়ে বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়ন করছি, সেটি নিয়ে একটা সমালোচনা তৈরি হয়েছিল। এবং আবার আমি আপনার একটা সাক্ষাৎকার করেছেন, আপনি একবার না প্রয়োজনে আপনি 10 বার পদত্যাগ করতে রাজি আছেন যদি পদ্মা সেতুটা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই দাতা সংস্থা অর্থাৎ বিশ্বব্যাংকের টাকায় পদ্মা সেতু হয়নি, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি। প্রশ্ন হলো, যে প্রকল্পের কাজই শুরু হয়নি, যে প্রকল্পের চুক্তি হয়নি, সেই প্রকল্পে কি কি দুর্নীতির পরিকল্পনা আপনি করেছিলেন যে জন্য শেষ পর্যন্ত আপনাকে সেই সময়ে পদও ছাড়তে হয়েছিল? যেটাতে বিশ্বব্যাংক এসে স্টাক হলো সে হলো ওদের ছোট্ট একটা কনসালটেন্সি ছিল, বোধহয় সম্পূর্ণ প্রকল্পের ভিতরে 30-40 মিলিয়ন ডলারের মতো হবে। এইখানে এসে তারা বলল যে এইখানেই একটা কনস্পিরেসি হচ্ছে। এবং ওই সময় এখানে যারা কাজ করতেন কনসাল্টিং ফার্মের, আমি পরে দেখেছি তাদের ইমেইল, কনসাল্টিং ফার্ম থেকেই তাদেরকে কিছু খবর ইমেইলে করতো এবং সে গোপন ইমেইল বিশ্বব্যাংকই সেট আপ করেছে, সেই ভিতরে তারা খবর দিত। কিন্তু সেখানে যেটা আশ্চর্যের বিষয় সে হলো একদম শেষে যখন একটি বিশেষ ফার্ম পাচ্ছে না তখন তাদের কাছে একটা ইমেল পাঠালো যে এখানে বড় রকম দুর্নীতি হচ্ছে, তোমরা বন্ধ করতে পারছো না, কারণ এই ফার্মকে যদি দাও তাহলে তারা দুর্নীতি বন্ধ করতে পারবে। দ্বিতীয়ত হলো যে আমার ভূমিকা এখানে কী ছিল, ইন্টিগ্রেটেড অ্যাডভাইজার। যেহেতু ওরা সরকারের কোনো দেশে যে কাজ করতে পারে না, সেজন্য ওরা একটা নতুন প্রসিডিওর নিল যে দেশের ভিতর থেকে কাউকে ইন্টিগ্রিটি অ্যাডভাইজার করা হবে
ইন্টিগ্রিটি অ্যাডভাইজার হিসেবে আমাকে তারা অনেক সময় বলেছে তুমি এগুলো এনকোয়ারি করো, তুমি এগুলো দেখো, তুমি প্রধানমন্ত্রীকে অ্যাডভাইস করো যে তার মন্ত্রিসভার অমুক অমুক দুর্নীতিপরায়ণ ইত্যাদি। আমি সেগুলো বললাম যে দেখো, ইন্টিগ্রিটি অ্যাডভাইজার হিসেবে আমি যেটা মনে করি আমার দায়িত্ব সে হলো কীভাবে একটি নালিশকে হ্যান্ডেল করা যায়। অ্যান্টি করাপশন কমিশন এবং তোমাদের যে ইন্টিগ্রিটি ভাইস প্রেসিডেন্সি আছে তারা এগুলো এনকোয়ারি করবে। আমি মনে করি না যে আমার এনকোয়ারি করা উচিত। 2 নম্বর হলো যে তোমাদের যে আইনের ভিত্তি এটা অত্যন্ত দুর্বল এবং প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা কোনো রকম দুর্নীতি টলারেট করব না, তোমাদের সেটাকে গ্রহণ করা উচিত। আর তোমাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে সে প্রমাণ তোমার সরকারের সাথে শেয়ার করো এবং সেখানে সরকার না, অ্যান্টি করাপশন কমিশনের সাথে তোমরা সরাসরি যোগাযোগ করো। অ্যাকচুয়ালি ওরা অ্যান্টি করাপশন কমিশনের সাথে সরাসরি যোগাযোগ করেছে। অ্যান্টি করাপশন কমিশন কোনোটাতে কোনো প্রমাণ পায় নাই এরকম দুর্নীতির। ইদানিং আমি যেটা শুনেছি সে হলো কানাডাতেও তাদের মামলা ছিল, তো বিশ্বব্যাংক কানাডার কোর্টের কাছে আবেদন করেছে যে তারা কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থিত করতে পারবে না এবং মামলা তারা আর চালাতে চায় না। এই বিশ্বব্যাংক যাই করুক, প্রধানমন্ত্রী এটা নিয়ে আপনাকে খানিকটা কোট আনকোট অবিশ্বাস বা প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল সেটা থেকে খানিকটা টানাপোড়েন অল্প সময়ের জন্য হয়েছিল এবং সেটাকে কাটিয়ে উঠেছেন? প্রধানমন্ত্রীর সাথে এ বিষয় নিয়ে আমার কোনো টানাপোড়েন হয় নাই। কথা তো হয়েছে এবং এটা শুনলে হয়তো আপনারা বিশ্বাস করতে চাইবেন না। যখন সবার দিক থেকে চাপ যে মশিউর রহমানকে সরে যেতে হবে, তখন প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি বলেছেন যে না, উনি যাবেন না। আমি ওনাকে আমার বাবার সাথে কাজ করতে দেখেছি, এত বছর থেকে চিনি, এবং আমি যে লোকটাকে চিনি, বিশ্বব্যাংক যদি এসে বলে আমি বিশ্বব্যাংকের কথা সেখানে গ্রহণ করব না, এবং উনি আমাকে বলেছেন যে আপনি পদত্যাগ করবেন না। জি স্যার, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরছি কিছুক্ষণের মধ্যেই কথা বলবো ডক্টর মশিউর রহমানের সঙ্গে। বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ডক্টর মশিউর রহমানের সঙ্গে। স্যার, আপনি তো অর্থনীতি নিয়েই মূলত কাজ করেন এবং বাংলাদেশ যখন স্বাধীন হলো তখনকার অর্থনীতি আপনি দেখেছেন। আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল প্রভাবশালী একটি দেশের পক্ষ থেকে, এবং সেই দেশটি এখন বলছে যে আমাদের অর্থনীতি এগোচ্ছে। এই সময়ের অর্থনীতির যে বড় ধরনের একটা পরিবর্তন, এবং এখন আমরা মধ্যম আয়ের দেশ হতে চলেছি, সরকারের একটি ভিশন রয়েছে, ভিশন 2021, এই সব কিছু মিলে এই অর্থনীতির যে বিবর্তনটা সেটাকে আপনি সংক্ষেপে কীভাবে বিশ্লেষণ করবেন? আমাদের অর্থনীতির যে বিবর্তন, সেখানে আমাদের 2-3টে জিনিস আসে যেটা দেখা দরকার। একটি হলো যে গ্রামীণ অর্থনীতি এবং কৃষি অর্থনীতি, এখানে অভূতপূর্ব সাফল্য দেখা গেছে। কারণ এই জাতীয় গ্রোথ খুব একটা দেখা যায় না, এবং এখানে শেখ হাসিনার সরকার গবেষণার পরে যে গুরুত্ব দিয়েছে তার একটা সুফল আমরা পেয়েছি। দ্বিতীয়ত হলো যে শিক্ষা, বিশেষ করে নারী শিক্ষা, তার ফলে যেটা হয়েছে যে আমাদের জনসংখ্যা বৃদ্ধি কিন্তু কমে গেছে, এখন বোধহয় 1.4, 1.5। তো এই অনুপাত যদি থাকে তাহলে আমরা কিন্তু যে রিপ্লেসমেন্ট পপুলেশন, যেটা মানে এক মায়ের এক মেয়ে সন্তান যদি হয় তাহলে পপুলেশন রিপ্লেসমেন্ট পর্যায়ে আসে, তাহলে আমরা এই অতি শীঘ্র ওই রিপ্লেসমেন্ট পর্যায়ে পৌঁছে যাব। এর সাথে যেটা আছে সে হলো যে আমাদের পপুলেশন কিন্তু এখনও ইয়াং, এটা আমাদের শ্রমিক পপুলেশনটা একটা বড়, এবং এটা আগামী 3-4 দশক থাকবে। এবং সরকারের থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সে হলো যে এদের ভোকেশনাল এবং টেকনিক্যাল এডুকেশনটাকে জোর করা। আমি মনে করি যে এটা সঠিক, এতে কোনো ভুল নাই, কিন্তু এটাকে আরও দ্রুত যদি আমরা করতে পারি, সে আগামী 10 বছরের ভিতর যদি আমরা এই শ্রমিকদের দক্ষতা বাড়াতে পারি, তাহলে এর পরবর্তী প্রায় 3 দশক আমরা পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদনশীল দেশ হব।
খুব বড় রকম ভুল বা বড় রকম ত্রুটি বা বড় রকম গোলযোগ যদি না হয়, তাহলে এই গতিটা আরও বাড়বে। এই সরকারের সময় অর্থনৈতিক খাতে খুব আলোচিত একটা বিষয় ব্যাংকিং সেক্টর, এবং ব্যাংকিং সেক্টর নিয়ে অনেকগুলো অঘটনের কথাও নিশ্চয়ই আমাদের মনে আছে, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ব্যাংক এই জিনিসগুলো ঠিকমতো দেখভাল করতে খানিকটা ব্যর্থ হচ্ছে? না, একটা দিক হলো যে ব্যাংকের যে টাকা ঋণ দিয়েছে লোকজনকে না দেখে, অথবা যে টাকা অনেক চাঞ্চল্যকরভাবে ব্যাংকের থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এর পরিমাণটা খুব বড় না। অতএব এর যে অর্থনীতির অভিঘাত, এটা খুব বড় রকম বা দুঃসহ অভিঘাত নয়। কিন্তু এর যে নীতিগত দিক আছে এবং সরকারের পক্ষ থেকে যে মেসেজ যাওয়া দরকার, সে হলো যে আমরা এই যে নৈতিকতার বিরুদ্ধে যেটা গেছে, সে অনৈতিক আচরণকে আমরা সহ্য করব না, এই একটা মেসেজ সরকারের কাছ থেকে গেলে সবাই সাবধান হবে। আর যে কোনো অর্থনৈতিক খাতে যদি কোনো কিছু হয়, তাহলে সরকারের প্রথম দায়িত্ব হলো যে অর্থনৈতিক খাতের পরে যে মানুষের বিশ্বাস আছে, সেই বিশ্বাসটাকে ধরে রাখা। এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে আপনি অর্থনীতি বোঝেন, আপনি রাজনীতি বোঝেন, এবং আপনি আস্তে আস্তে রাজনীতিতেও সম্পৃক্ত হচ্ছেন বা হবেন বলে খবর বেরিয়েছে। না, আমি রাজনীতিতে অনেকদিন আগের থেকে সম্পৃক্ত না, কিন্তু একদম মূলধারার রাজনীতি, মানে সংসদ নির্বাচনও হয়তো আগামীতে আপনি করবেন। সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তের বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, এবং সেটি মোকাবেলার সহজতম পথ আছে কিনা? দুটি চ্যালেঞ্জকে আমি চিহ্নিত করব। একটি হলো যে অবকাঠামো, পাওয়ারের আমরা অনেকটা কাজ করেছি, গ্যাস ইত্যাদিতে আরও ইন্টারভেনশন দরকার। অবকাঠামোগত যে সকল বাধা আছে, সেগুলোকে যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা। এবং সেজন্য আমি যেটা মনে করি, এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রীকে একাধিকবার আমি এটা উল্লেখ করেছি, যে বাজেট থেকে টাকা দিয়ে অথবা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করা এটা একমাত্র পথ নয়। এবং মাননীয় অর্থমন্ত্রী যেটা ভালো কাজ করেছেন, সে হলো আনুষ্ঠানিকভাবে উনি পিপিপিকে স্বীকৃত করছেন, যদিও পিপিপি এখনও ঠিকমতো কাজ করতে পারে নাই। অতএব প্রাইভেট ইনভেস্টমেন্টও এসব জায়গাতে আসতে পারে, এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট আসলে বাজেটের পরও চাপ পড়ছে না, ট্যাক্সকেও হঠাৎ করে বাড়াতে হচ্ছে না, আপনি আস্তে আস্তে ট্যাক্সকে বাড়াতে পারেন। এই হলো একটি। আর দ্বিতীয় যেটা আমি মনে করি, সে হলো শিক্ষা খাতে বিশেষ করে দক্ষতামুখী শিক্ষা, যেটা এটাকে কর্মমুখী দক্ষতামুখী যেটাই বলেন, এই শিক্ষাটাকে প্রসার করা এবং একই সাথে শিক্ষার মান বাড়ানো, এই দুটোই বোধহয় আমাদের বড় চ্যালেঞ্জ। এই দুটো চ্যালেঞ্জ যদি আমরা, ইনফ্রাস্ট্রাকচারের চ্যালেঞ্জ তো আমরা মোকাবেলা করছি, আর এডুকেশন যেটা আছে এটা তো সারা সমাজে বিস্তৃত, এটা একটু জটিল, অনেক মানুষ ইনভলভমেন্ট, অনেক মানুষের মোটিভেশন, সেখানে একটু সময় বেশি লাগতে পারে। এই দুটোই আমাদের বড় চ্যালেঞ্জ, এবং এই দুটো চ্যালেঞ্জকে যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি, তাহলে আমাদের পথে আর কোনো বাধা নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মুশফিকুর রহমান আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করতে হচ্ছে আজ। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।